বাংলাদেশের ক্রিকেটে একদিকে ভালো রেজাল্ট পাচ্ছে, ওয়ানডে দল টানা সিরিজ জিততেছে, তার মধ্যে আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটু নেতিবাচক আলোচনাই হচ্ছে। সেই নেতিবাচক আলোচনাকে ছাপায়ে আবার মিরাজ তার অসুস্থতা দিয়ে আলোচনায় চলে আসছেন। লাস্ট ম্যাচটায় মাথায় আঘাত পাইছিলেন, মাথায় আঘাত পাওয়ার পরে মাঠে বমি করছেন, এরপরে হাসপাতালে যেতে হয়েছে, এরপরে ব্যাটও করছেন, ব্যাট করে ম্যাচ জয় নিশ্চিত করে হসপিটালে গেছেন। সুখবর হচ্ছে যে আজকে সকালেই সুস্থ হয়ে বাসায়ও ফিরছেন। কিন্তু এর মধ্যে কিছু কিন্তু ঘটে গেছে, কিছু কিন্তু ঘটে গেছে। কিছু মিডিয়াতে, সেটা প্রাতিষ্ঠানিক মিডিয়া, অপ্রাতিষ্ঠানিক মিডিয়া, আমরা এরকম নিউজ দেখতেছি যে মিরাজের সঙ্গে ওই সময় আইসিসির যে প্রোটোকল, এই প্রোটোকল অনুযায়ী আচরণ করা হয় নাই। মিরাজ কাণ্ডটা আইসিসির নিয়ম অনুযায়ী হ্যান্ডেল করা হয় নাই। মিরাজের মাথায় বলটা লাগার পরে যে যত্নটা তার পাওয়া উচিত ছিল সেটা না পেয়ে সে অবহেলার শিকার হয়েছে। এটা কি সত্যি? আসলেই কি মিরাজের সঙ্গে বিসিবি মেডিকেল টিম প্রোটোকল অনুযায়ী যায় নাই? প্রোটোকল অনুযায়ী গেলে কি তাকে মাঠ থেকে জোর করে উইথড্র করা উচিত ছিল? আমরা এই ব্যাপারটা একটু খোঁতায় দেখব। আমরা সরাসরি জাজমেন্টাল হব না যে এইটা হয় নাই মানে এইটাই ভুল হয়েছে, এইটা হয়েছে মানে এটা ঠিক হয়েছে। একটু জাজমেন্টাল না হয়ে দেখি যে আসলে সিনারিওটা কি ছিল, এখানে প্রোটোকলে কোনো গ্যাপ হয়েছে কিনা, অবহেলা হয়েছে কিনা, এটা একটু দেখি। এটুকু আপনাকে বলে শুরু করি যে প্রোটোকলটা ভাঙা হয়েছে। প্রোটোকলটা যেরকম হওয়া উচিত ছিল, আইডিয়ালি একবার আইডিয়াল সিনারিও যা হওয়া উচিত ছিল তা ঘটে নাই। কেন ঘটে নাই সেসব ব্যাপারে একটু আলোচনা করি। দেখেন মিরাজের ঘটনাটা কি। মিরাজের মাথায় বল আঘাত করলো। বল মাথায় আঘাত করা, এটা হচ্ছে ক্রিকেটে এখন সর্বোচ্চ সতর্কতার বিষয়। যে কোনো খেলায় হেড ইনজুরি হচ্ছে সর্বোচ্চ সতর্কতার বিষয়, কারণ এটা প্রাণঘাতী হয়। পৃথিবীতে বহু নজির এটার আছে। ক্রিকেটে তো দুর্ভাগ্যচক্রে আমাদের চোখের সামনেই একাধিক নজির ঘটলো। আমাদের দেশে রমন লাম্বার ঘটনাটা ঘটলো, তারপরে ফিল হিউজের ঘটনাটা আমাদের এই সময়কালে ঘটলো। ক্রিকেটে তো হেড ইনজুরিতে প্রাণ যাওয়ার ঘটনা অনেক। প্রাণ যাওয়াটাই তো শেষ কথা না, একেবারে আহ, অচল হয়ে যাওয়া, অমুক তমুক এসবও ঘটে। হেড ইনজুরি অলওয়েজ, খেলা বলে না শুধু, পৃথিবী জুড়েই হেড ইনজুরি মানুষের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। ফলে হেড ইনজুরি, মাথায় বল লাগছে, এবং বলটা কি কঠিন একটা জিনিস। আপনার হাতে যদি একটা লেদার বল থাকে, ধরে দেখবেন ওটা সামান্য এসে হাঁটুতে লাগলে বা হাড়ে লাগলেই আপনি 4 দিনের নিচে ওই ব্যথা ভুলতে পারবেন না। আপনার মনে পড়বে যে লাগছিল এটা। কেটে যাবে যদি খালি পায়ে থাকেন, মানে পায়ের উপরে জিন্স টিন্স পরা না থাকে, একটু সামান্য এরকম কেউ আন্ডার আর্ম করে মেরে দিলে আপনার ওখানে কেটে যাবে। বল এতটা ভয়ঙ্কর জিনিস। যখন ফাস্ট বোলাররা এই বলটা করে তখন ওটা 130 থেকে 50 কিলোমিটার গতিতে ডেকে হিট করে, করে লাফ দিয়ে এসে মাথায় লাগে। ভয়ঙ্কর ব্যাপার। এরকম একটা আঘাত মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। যথেষ্ট প্রোটেক্টিং গিয়ার থাকে, দুর্দান্ত সব হেলমেট আজকাল, এত অসাধারণ হেলমেট বাইকাররাও ইউজ করেন না। এত প্রোটেক্টিভ গিয়ার, হেলমেটটা এত ভালো, তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়। হেলমেট পরা মাথাতে আঘাত লেগেও দুর্ঘটনা ঘটে। এই জন্য আইসিসি এই মাথায় আঘাত, বলের আঘাত, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক। বারবার প্রত্যেকটা টিমকে ব্রিফ করে আইসিসি। গ্লোবাল ইভেন্টগুলোতে আইসিসি দুটো ব্যাপার নিয়ে পাগলের মতো থাকে। একটা হচ্ছে কনকাশন নিয়ে, আর একটা হচ্ছে ফিক্সিং বা এই দুর্নীতি নিয়ে। কনকাশন মানে হচ্ছে মাথায় আঘাত লাগার পরের ধাপ, যে অচেতন হয়ে গেল কিনা, এই ব্যাপারগুলো খুব গুরুতর, খুব গুরুতর। এখন তাহলে প্রোটোকল কি? যে কোনো ইঞ্জুরির প্রোটোকল আর হেড ইঞ্জুরিরও প্রোটোকল, হেডে ব্লোরও প্রোটোকল, শুরুটা একই। যে ওই যে সে যে মুহূর্তে আহত হয়েছে, যে মুহূর্তে ব্যথা পাইছে, বসে পড়ছে বা দাঁড়ায় ব্যথা দেখাক, যেভাবে দেখাক, সঙ্গে সঙ্গে টিম ফিজিও দৌড়ায় যাবেন। টিম ফিজিও দৌড়ায় গিয়ে তার ফার্স্ট এইডের দরকার হলে সেটা দেবেন, দিয়ে ওখানে তার একটা অ্যাসেসমেন্ট করবেন। যে ইঞ্জুরি হোক, একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট অন উইকেট হতে হবে, উইকেটের পাশেই একটা অ্যাসেসমেন্ট হতে হবে। এখন অন্য কোনো ইনজুরির ক্ষেত্রে অ্যাসেসমেন্টের ধাপগুলো কি, কোন অবস্থায় খেলোয়াড়ের উইথড্র করতে হবে, এ ব্যাপারে আইসিসি ভয়ঙ্কর না। ইভেন ফিফাও হেড ইনজুরির ব্যাপারে খুব ভয়ঙ্কর। ফিফারও এই প্রোটোকল খুব পরিষ্কার যে এই রেড ফ্ল্যাগ থাকলে ওই খেলোয়াড়কে উইথড্র করতে হবে। ফিফার যেমন পরিষ্কার নির্দেশনা আছে, রক্ত দেখা গেলে সেই খেলোয়াড় মাঠে থাকতে পারবে না, ওটা উইথড্র হতেই হবে। ইউ হ্যাভ টু লিভ দ্য ফিল্ড। এখানে তোমার কোনো সে নাই।
আইসিসিরও কথা তাই, যে হেড ইনজুরির ক্ষেত্রে আসলে খেলোয়াড়ের কোনো কথা নাই, টিমের কোনো সে নাই, যে না ভাই ম্যাচের ক্রুশিয়াল সময় আমি যাব না, না তুমি এটা বলার কেউ না। মাথাটা তোমার হলেও দায়িত্বটা আমার। এখন তাহলে ফিজিওর করণীয় কি? ফিজিও প্রাইমারি অ্যাসেস করবেন, এই অ্যাসেস করার পরে ফিজিও প্রয়োজন হলে মেডিকেল টিমরে ডাক দেবেন। মেডিকেল টিমের মেম্বাররা ওখানে আসবেন, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট হবে, এই অ্যাসেসমেন্টের নামও আছে। এসসিএটি হচ্ছে অ্যাসেসমেন্টের নাম, আগে এসসিএটি বা স্ক্যাট 5 হতো, এখন এসসিএটি 6 হয়। এই অ্যাসেসমেন্ট করে আসলে দেখা হয় তার কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা। যদি রেড ফ্ল্যাগ থাকে, 11টা পয়েন্ট আছে, তার মধ্যে আছে মাথা ঘুরতেছে কিনা, ভিশন ব্লারি হয়ে যাচ্ছে মানে গোলা গোলা দেখতেছে কিনা, ডাবল ভিশন হচ্ছে কিনা, বমি বমি ভাব অথবা বমি হচ্ছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, এরকম 11টা রেড ফ্ল্যাগ আছে। এর কোনো একটা থাকলে মেডিকেল টিমের প্রতি নির্দেশনা হচ্ছে আপনি খেলোয়াড় উইথড্র করে ফেলবেন। খেলোয়াড় উইথড্র করে ম্যাচ রেফারিরে জানাবেন, ম্যাচ রেফারিরে জানালে ম্যাচ রেফারি কনকাশন সাবস্টিটিউট দিবে। মানে এই যে কনকাশন সাবস্টিটিউট আপনারা জানেন, লাইক টু লাইক সাবস্টিটিউট, যেমন মিরাজ যদি উঠে আসতো, মিরাজের বদলে একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা অনেক সময় মানে হাতের কাছে না থাকলে ব্যাটসম্যানই পারমিট করে দেয় যে মিরাজের বদলে সে গিয়ে ব্যাট করবে। 11-এ ছিল না এরকম কেউ একজন, এটা তো আপনারা জানেনই। এই লাবুসেন লোকটার আন্তর্জাতিক খ্যাতি তৈরি হলো হচ্ছে কনকাশন সাব থেকে, স্মিথের কনকাশন সাব হয়েছিল। যাই হোক, এটা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব নিয়মিত চরিত্র, কেউ এই ঝুঁকি নেয় না, আর এই ঝুঁকি নেওয়া আইসিসি পারমিট করে না। কিন্তু আমরা কি দেখলাম দৃশ্যটা আপনি ভাবেন, যখন মিরাজের মাথায় বল লাগলো, বায়েজিদ ভাই আমাদের ফিজিও উনি দৌড়ায় গেলেন, ওনার সঙ্গে একাধিক লোক ছিল। এখন তারা কি ডাক্তার ছিল কি না আমি জানি না, যদিও অল্টারনেটিভ মিডিয়ায় আমাদের রিয়াসাত আজিম বলছে যে ডাক্তার যায় নাই ওখানে, অস্ট্রেলিয়ার ডাক্তার নাকি অ্যাটেন্ড করছেন। এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ আমি ড্রেসিং রুমে জিজ্ঞেস করছি আমাদের ন্যাশনাল টিমের ম্যানেজার নাফিস ইকবাল, সে বলছে না ডাক্তার সময় মতো গেছেন। এখন এখানে একটা ভুল বোঝাবুঝির সুযোগ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ টিমের সঙ্গে কিন্তু কাগজে কলমে কোনো ডাক্তার নাই। এটা সাধারণত ক্রিকেটে বাইল্যাটারাল সিরিজে হোম টিমে ডক্টর থাকে না। এটা কারণ কি? কারণ হচ্ছে আইসিসির পূর্ব শর্ত থাকে হচ্ছে ভেন্যু ডক্টর থাকতে হবে। তো ভেন্যু ডক্টর তো আমাদেরই যারা ডাক্তার তারাই তো ভেন্যু ডক্টর। আমাদের একটা চিকিৎসার টিম আছে যেটার প্রধান হচ্ছে দেবাশিস চৌধুরী, উনি আবার হচ্ছে এখন দেশের বাইরে ওই যে বিশ্বকাপের জন্য, মেয়েদের বিশ্বকাপের জন্য। কিন্তু ওনার টিমে আরও ডাক্তার আছে, সেই ডাক্তার হচ্ছে ডেজিগনেটেড অ্যাজ ভেন্যু ডক্টর। ফলে আমাদের টিমের সঙ্গে তো আলাদা করে আর ডাক্তার নাই। অস্ট্রেলিয়া টিম তো তাদের ডাক্তার নিয়ে আসছে। আমাদের ভেন্যু ডক্টর যিনি, উনি আমাদের টিমের ডক্টরের রোল প্লে করেন, উনি নিউট্রাল ডক্টর হিসেবে রোল প্লে করেন, দুই দলেরটাই প্রয়োজন হলে দেখেন। ভেন্যু ডক্টর ওখানে গেছেন বলে আমি জানতে পারছি। আমি এইটা নিয়ে খুব সিরিয়াস না। আমার মূল আলোচনাটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা কী হয়েছে, এবং অ্যাসেসমেন্ট চলা অবস্থায় মিরাজ যে বমি করছেন, এই বমি করার দৃশ্য তো আমরা অন ক্যামেরা দেখছি, ছবিও এখন ফেসবুকে আমার ধারণা আপনাদের সবার 2-4 বার দেখা হয়ে গেছে। মিরাজের পাশে বা বাজিদ ভাই ফিজিও দাঁড়ানো অবস্থায় মিরাজ বমি করতেছে। এই দৃশ্য হচ্ছে রেড ফ্ল্যাগের চরমতম রূপ। কারণ রেড ফ্ল্যাগ বলে যে জিনিসগুলোরে বলা হয়েছে তার মধ্যে বমি বমি ভাবই রেড ফ্ল্যাগ, বমি বমি ভাব, বমি হওয়া লাগে না। এই অবস্থায় তার কেন স্ক্যাট 6 করা হবে না? ওখানে স্ক্যাট 6 করা আইডিয়ালি সম্ভব না। দেখেন স্ক্যাট 6, আমি এটা দেবাশিস চৌধুরী জিজ্ঞেস করছিলাম যে উনি যদিও দেশে নাই, যে ভাই স্ক্যাট 6 কি করা হয়েছে? স্ক্যাট 6 ছাড়া রেড সিগন্যাল থাকলে খেলোয়াড়রা খেলতে দেওয়া যাবে না। একদম ওই আপনার সবগুলো অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে বক্স টিক 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 করে কনফার্ম করে তারপরে আপনি যদি খেলতে দেন, প্রিকশাসলি আপনি ওইগুলা সব ঠিক থাকার পরেও বন্ধ রাখতে পারেন, যে না তারপরেও তোমার আমি খেলতে দিব না। কিন্তু ওর কোনোটা যদি রেড মার্ক আসে বা ইয়েলো মার্ক আসে আপনি খেলতে দিতে পারবেন না, এটা একদম আইসিসির বলা আছে। তো উনি বললেন যে নিশ্চয়ই স্কাট 6 ওখানে করা হয়েছে, এটা তো আলাদা কোনো ডায়াগনোসিস না, এটা তো অ্যাসেসমেন্ট, এটা তো করাই সম্ভব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্কাট 6 এটা আবার আইসিসির তো বানানো জিনিস না, এটা মেডিকেল সায়েন্সের জিনিস। স্কাট 6 করতে যে পরিবেশ লাগে, দো ইটস নট এ ডায়াগনোসিস, এটা একটা অ্যাসেসমেন্ট প্রসেস, এটা মেডিকেল রুম ছাড়া করা ভালোভাবে হয়েছে, এটা খুব মানে আস্থা রাখার মতো কথা না। কারণ এখানে এমন কিছু প্রসেসের ব্যাপার আছে যেটা আসলে স্টেডিয়ামের ওই বুমিং সাউন্ড এনভায়রনমেন্ট এবং আশেপাশের নড়াচড়ার মধ্যে এটা করা মানে উচিত না, এটা আইডিয়াল অ্যাসেসমেন্ট দেবে না। ওকে, তারপরে স্কাট 6 যদি করাও হয়, তারপরে তো অলরেডি দেয়ার ইজ এ রেড ফ্ল্যাগ।
বমি করছে ছেলেটা, বমি বমি ভাব সে বলতেছে কি বলে নাই, ওটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের ব্যাপার। আর বমি আপনি চোখে দেখতেছেন যে সে বমি করছে, তাহলে তো আর রেড ফ্ল্যাগ জানার জন্য অ্যাসেসমেন্ট দরকার নাই। আপনি স্কাট সিক্স তো বন্ধই করে দিবেন যে আমার স্কাট সিক্স দরকার নেই, হি শুড গো টু হসপিটাল, অ্যাটলিস্ট গো টু মেডিকেল রুম। তুমি মাঠে আর তোমার কোনো কাজ নাই, মাঠের চ্যাপ্টার তোমার শেষ, এখন দ্রুত মাঠ থেকে ওঠো। আইসিসির নির্দেশনা তো তাই, যে আপনি রেড ফ্ল্যাগ দেখলে আপনাকে দ্রুততম সময়ে খেলোয়াড়কে তুলে নিতে হবে, কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আইসিসির এই ব্যাপারে পরিষ্কার বলা আছে যে খেলোয়াড়ের নিরাপত্তা সবার আগে। ঝুঁকি অ্যাসেসমেন্ট করে কোনো সন্দেহ তৈরি হলে, এমনকি ডাউট তৈরি হলেও খেলোয়াড় উইথড্র করতে বলা হয়েছে। এখানে তো ডাউট না, রীতিমতো মুখ থেকে বমি বেরোয়েছে, আপনি আর সন্দেহ করেন কেন? আশঙ্কা তো তৈরি হয়ে গেছে, রেড ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে। এখন এই প্রসঙ্গে আমাকে বিসিবি থেকে যেটা বোঝানোর চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে আইসিসির গাইডলাইন নাকি পরিষ্কার বলে না যে রেড ফ্ল্যাগ থাকলেই খেলোয়াড় তুলে নিতে হবে। মানে ব্যাপারটা এরকম, আমিও আইসিসির গাইডলাইন প্রোটোকল দুটোই পড়ছি। আইসিসির গাইডলাইনে পরিষ্কার বলা হচ্ছে খেলোয়াড়কে নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কোনো ঝুঁকি অনুভব করলে খেলোয়াড়কে তুলে নিতে হবে। এখন এরপরে বলা হচ্ছে যে কি কি রেড ফ্ল্যাগ, 11টা রেড ফ্ল্যাগ আছে, এর সবগুলো ঝুঁকিপূর্ণ। এই রেড ফ্ল্যাগের কোনোটা দেখলে খেলোয়াড়কে তুলে নেবেন। এখন আর্গুমেন্টটা এরকম হচ্ছে যে আপনি একজনকে একটা ঘুষি দিচ্ছেন, ঘুষি দেওয়ার ফলে আপনার নামে অন্যায় ক্রাইমের মামলা করছে লোকটা। আপনি আদালতে গিয়ে নিজেকে ডিফেন্ড করতেছেন যে স্যার, আইনে বলা আছে যে ঘুষি মারাটা অন্যায় এবং অন্যায় করলে সাজা হবে, কিন্তু ঘুষি মারলে সাজা হবে এটা তো আইনে বলা নাই, আইনে তো সরাসরি এটা বলা নাই। মানে কি ভয়াবহ ইন্টারপ্রিটেশন আপনি চিন্তা করেন। আইসিসির ইয়েতে গাইডলাইনে বলা আছে যে এই রেড ফ্ল্যাগ দেখলে আপনি খেলোয়াড় তুলে নেবেন। আবার রেড ফ্ল্যাগগুলো কী কী তাও বলা আছে। রেড ফ্ল্যাগগুলোর একটা হচ্ছে বমি করা। তাহলে এটা সরাসরি বলা নাই যে আপনি রেড ফ্ল্যাগ দেখলে তুলে নেবেন। বলা আছে ঝুঁকি নেবেন না। ঝুঁকি নেওয়া বন্ধ। তাহলে ঝুঁকি নেওয়া বন্ধ করার উপায় কি? রেড ফ্ল্যাগ দেখলে তুলে নিতে হবে। সেটা তো গাইডলাইনেই বলা আছে। কিন্তু ওনারা বলতেছেন যে বমি করলে বা কোনো রেড ফ্ল্যাগ থাকলে সঙ্গে, সঙ্গে যে আমরা তুলে নিতে বাধ্য, এটা বলা নাই। মানে ব্যাপারটা খুব পেঁচায় ফেলা হয়েছে ইচ্ছা করে পেঁচায় ফেলা হয়েছে। যদিও প্রথম দফা বিসিবির পক্ষ থেকে যে ভিডিও বার্তা ফিজিওর দেওয়া হয়েছে ওখানে তিনি পরিষ্কার বলছেন যে মিরাজ আসলে বলছে সে ভালো বোধ করতেছে, তাই তারে খেলতে দেওয়া হোক, এই জন্য খেলতে দেওয়া হয়েছে। এটা ভয়াবহ একটা কথা, এটা ভয়াবহ একটা কথা, কারণ আইসিসির গাইডলাইনে পরিষ্কার বলা আছে খেলোয়াড়ের মতামত নেওয়ার দরকার নেই, তারে উইথড্র করে নিতে মতামত নেওয়ার দরকার নেই। তবে সকল সংখ্যা মুক্ত হওয়ার পরেও সে খেলবে কিনা এই মতামত নিতে পারেন, যে আপনার সব প্যারামিটার সুন্দর আসছে, আপনি স্ক্যাট সিক্সই করছেন, করার পরে আপনার সব প্যারামিটার সুন্দর আসছে, সে চাইলে খেলতে পারে। তারপরেও তাকে আপনি জিজ্ঞেস করবেন যে সে কি খেলতে চায় কিনা, সে অস্বস্তি বোধ করতেছে কিনা। অস্বস্তির তো কোনো প্যারামিটার হয় না। এখন সে মনে করতেছে নার্ভাস লাগতেছে, ভয় লাগতেছে, বিপজ্জনক মনে হচ্ছে, তাকে আপনি তুলে নেবেন, অবশ্যই তুলে নেবেন। তখন আবার ম্যাচ রেফারি দেখবে এটাকে সে কনকাশন হিসাবে বিবেচনা করবে কিনা, দ্যাটস অ্যানাদার সিনারিও। তার মানে এখানে ফিজিও প্রথম যে বার্তাটা দিচ্ছেন ওটাই ত্রুটিপূর্ণ। খেলোয়াড়ের মতামত এখানে কোনো রোল প্লে করতে পারে না। ফিজিও এবং মেডিকেল টিম ডিসাইড করবে, মেডিকেল টিম উইল ডিসাইড যে তার এই অবস্থাটা মাঠে থাকার মতো কি মতো না। এখন বমি করা রেড ফ্ল্যাগ, ফলে রেড ফ্ল্যাগ থাকলে আপনি মাঠে রাখতে পারবেন না। এই ব্যাপারে আইসিসির নির্দেশনা, ওই আপনার ধারণা এটা পেঁচায় আছে, কিন্তু জিনিসটা খুব পরিষ্কার যে দিস ইজ রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ থাকলে আপনি মাঠে রাখবেন না। আমি এই পুরো ব্যাপারটা নিয়ে একজন স্পোর্টস ডক্টরের সঙ্গে কথা বলছি, ইন্টারন্যাশনালি রিনাউন্ড স্পোর্টস ডক্টর। তিনি পুরো কেস সিনারিওটা শুনে প্রথমেই আমাকে যেটা এই ঘটনাগুলো তাকে বললাম, উনি বললেন যে চিকিৎসা পেশাটা আইন পেশা না। এই যে আইনের ফাঁক ফোকর যদি কেউ বের করে আপনাকে প্রোটোকল দেখায় যে প্রোটোকলের এই ধারা পারমিট করে খেলোয়াড়কে মাঠে রেখে আসা, বুঝবেন যে সে আইসিসির বা ফিফার বা গ্লোবাল যে কোনো বডির মূল উদ্দেশ্যটা, এই আইনটা এই প্রোটোকলটা করার বা এই গাইডলাইনটা করার মূল উদ্দেশ্যটা ধরতে পারে নাই। মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণ রক্ষা করা। এখন সেই জায়গাটায় আপনি যদি নানা রকম ফাঁক ফোকর খোঁজ করেন যে কোনোভাবে ওরে রেখে আসা যায় কিনা, আপনি ওর জীবন নিয়ে ঝুঁকি ধরার চেষ্টা করেন, যে জন্য আইসিসি এগুলো করলো যে কেউ কারোর প্রাণ নিয়ে ঝুঁকি নেবেন না, সেই ঝুঁকিটাই তো নিলেন। এবং উনি বলতেছিলেন যে আমরা যদি রেড ফ্ল্যাগ দেখি, একবার বমি করাই রেড ফ্ল্যাগ, কিন্তু যদি একজন চিকিৎসকের চোখ দিয়ে দেখি, তাহলে একবার বমি করার পরে আপনি চুপ করে থাকতে পারেন, হয়তো ওয়েট করতে পারেন। সে তো 5 মিনিটের মধ্যে দুবার বমি করে ফেলছে,
তার মানে দ্বিতীয়বার বমি করার পরে আপনি আর ওই ইনজুর্ড মানুষটাকে আপনি হসপিটালে না পাঠায় আর ওয়েট করতে পারেন না। কোনো রকম কোনো আইনের ফাঁকটা খোঁজার সুযোগ নাই। উনি আমাকে ব্যাখ্যা করলেন যে কেন এটা করতে হয়, কেন পেশেন্টের কথাকে এই জায়গায় গুরুত্ব দেওয়া যায় না, কারণ পেশেন্ট তার শরীরকে বুঝতে পারে না ওই সময়। ইনফ্যাক্ট এই যে অ্যাসেসগুলো করা হয় তাতেও আসলে কিছু বোঝা যায় না। শুধু যদি রেড ফ্ল্যাগ দেখা যায় সেটা ইঙ্গিত দেয় যে সতর্ক হতে হবে, এখনই আমাদের সর্বোচ্চ অ্যাটেনশন নেওয়ার টাইম। সেইটার অ্যাটেনশনটা নিতে হয় এই কারণে যে ঘটনাটা ঘটার ২৪ ঘন্টা পর পর্যন্ত মূল যে আশঙ্কা আমরা করতেছি, ভয়টা পাচ্ছি, সেই ভয়ের ঘটনাটা ঘটা শুরু হতে পারে, মানে সিমটম প্রকাশ করা শুরু করতে পারে যে ঘটনাটা বিপজ্জনক। ফলে এই যে ঝুঁকি না নেওয়া, এটা চিকিৎসাগত কারণেই প্রয়োজন। ঝুঁকি নেওয়া যাবে না। যেই ঝুঁকি মনে হবে সেই তাকে আপনার চিকিৎসার আওতায় নিতে হবে, কারণ পরবর্তী ২৪ ঘন্টার যে কোনো সময় তার অবনতি হওয়া শুরু করতে পারে এবং এইসব হেড ইনজুরিতে তাই বেশি হয়। ফলে আপনি এই জায়গায় ঝুঁকি নিতে পারেন না। এখন ওনাদের একটা ডিফেন্সের অস্ত্র হচ্ছে, আজকে সকাল থেকে বিসিবি নানাভাবে বার্তা দিচ্ছে মিরাজ ঠিক আছে, মিরাজরে ১২ ঘন্টা রেখেই ডাক্তার ছেড়ে দিছে, ২ দফা স্ক্যান করা হয়েছে, কিছু ধরা পড়েনি, মানে ওরা এন্ড রেজাল্ট দিয়ে ওনাদের পূর্বতন কাজ জায়েজ করতেছেন যে না আমরা আগে দেখছেন ঠিক করছি, ও তো মরার কথা ছিল না, মরার কথা হলে এতক্ষণ মরে যেত না। ব্যাপারটা মানে এরকম যে একটা গল্প শুনছিলাম যে একজন ইলেকট্রিক মিস্ত্রি তার অ্যাসিস্ট্যান্টের হাতে একটা 440 লাইন ধরায় দিছে। ওই এক দুটো লাইনে একই কালার, কোনো একটা বিচিত্র কারণে বুঝতেছে না কোনটা পজিটিভ, একটা ধরায় দিয়ে বলছে ধর তো, ধরছে, কিছু হয় নাই। তখন বলতেছে যে ভাই এইটা ধরাইলেন ওইটা ধরি, না এটা ধরিস না, এইটা লাইন আছে, তুই যেহেতু ওইটা ধরে মরস নাই তাহলে এটা ধরলে মরে যাবি। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু ও মরে নাই তাহলে ঠিক আছে, মরে গেলে ওনারা দুঃখ প্রকাশ করতেন যে তার মানে আমাদের পদক্ষেপগুলো ঠিক নাই। এখন এই মরে যাওয়া এন্ড রেজাল্টের জন্য আমরা সবসময় ওয়েট করব না। দুনিয়ার প্রতিটা প্রিকশন এই জন্য নেওয়া হয় না যে ভাই প্রত্যেকটায় অ্যাক্সিডেন্টে মানুষ মরে যাবে। এই যে আমরা বলি যে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হবে, প্রত্যেকটা হেলমেট না পরা লোককে প্রতিদিন একবার করে মরে যায় নাকি? ঢাকা শহরে হেলমেট ছাড়া লোক ঘোরে না? ঢাকার কথা বাদ দেন, ঢাকায় ট্রাফিক কঠোর। ঢাকার বাইরে শত শত ছেলেপেলে প্রতিদিন হেলমেট ছাড়া বিভিন্ন জায়গায় মোটরসাইকেল দাঁড়ায় বেড়াচ্ছে। কয়জন মরে? সবাই তো মরে না। উপরওয়ালা না করুক, কেউ যাতে না মরে। তারপরেও প্রশাসন কেন বলে যে সবাইকে হেলমেট পরতে হবে? আমরা যে এত রকম প্রিকশন জীবনে অবলম্বন করি, এই যে এ করা যাবে না, আগুন নিয়ে খেলা করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এর কয়টা সত্যি সত্যি রেগুলার মানুষের মৃত্যু হয়? রেগুলার এন্ড রেজাল্টটা কোনো ব্যাপার না রে ভাই। আপনি লাইফে কি প্রসেস ফলো করবেন এটার জন্য আপনি এন্ড রেজাল্ট ভাবতে পারবেন না। আপনি তাহলে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ কাজ করবেন, ওইটা করতে থাকলে আপনি ৩ দিন ৪ দিনের মাথায় গিয়ে মরবেন। সত্যি, সত্যি মরবেন। আপনার এই ঝুঁকিপূর্ণ অ্যাসেসমেন্টের কারণে, ঝুঁকিপূর্ণ ডিসিশনের কারণে। আজকে মিরাজের ব্যাপারটা ভালো ছিল। আপনারা হয়তো ওই সময় সাসপেক্ট করছেন যে একই সঙ্গে তার ব্লো লাগছে, সঙ্গে এই ওয়েদার-টোয়েদার মিলায় বমি করে ফেলছে। হয়তো আপনাদের ডিসিশনটা খাপে খাপ হয়ে গেছে। ফলে মিরাজের স্ক্যানিংয়েও খারাপ কিছু আসে নাই, মিরাজ মরে নাই। এখন কালকে আরেকটা ছেলে, ধরা যাক অন্য একটা ছেলে এক্স, কারণ নাম না বললেই স্রষ্টা কখন কার নাম কিভাবে নিয়ে নেয় জানি না, এক্স এর মাথায় বল লাগলো, আপনি এই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগালেন, এই প্রোটোকলটাই ফলো করলেন, সেও বমি করলো, আপনি ধরে নিলেন যে কালকেও তো মিরাজের সঙ্গে একই কাজ করছে, খেয়াল সমস্যা নাই, ওই একই কথা ভাবলেন, এন্ড রেজাল্ট মাথায় রাখলেন যে পরদিন তো এবার কেয়ার থেকে ছেড়ে দিবে, ও বাসায় গিয়ে বউয়ের সঙ্গে মাস্তি করবে, কিন্তু ওই ছেলেটা মরে যাবে। আপনি যদি প্রোটোকল লেভেলে এরকম রাখেন যে আপনি প্রোটোকলের ব্যাখ্যা নিজের মতো করে করতে থাকেন, যে রেড ফ্ল্যাগ দেখেও আপনি খেলোয়াড়ে অনুমতি দেবেন খেলার, তাহলে এটার রেজাল্ট ভালো হবে না। আলটিমেটলি হুট করে একটা ঘটনা ঘটে যাবে, আপনি দেখবেন কালকেও হয়তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, পরশুদিনও পাচ্ছেন। আমি প্রার্থনা করি যে যত দিন ভুল করবেন স্রষ্টা যেন বাঁচায় দেয়। স্রষ্টার করুণা সবসময় চাইতে থাকি যে আমরা ভুল করার পরেও স্রষ্টা বাঁচায় দেবেন। আমার কোনো খেলোয়াড় প্রাণে মারা যাক বা আহত হোক, এটা তো আর আমি চাই না, মানে দুঃস্বপ্নেও কল্পনা করি না। কিন্তু এটা করতে থাকলে কোনো এক সময় দুর্ঘটনা ঘটে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। আজকে আমার নজির আছে যে আমার খেলোয়াড় এই তামিম ইকবাল যে এখন বোর্ড প্রেসিডেন্ট, সে মাঠে হার্ট অ্যাটাক করছিল। হার্ট অ্যাটাক করে ডাক্তারদের কল্যাণে, ওখানে ফিজিওর কল্যাণে, স্রষ্টার আশীর্বাদে সে ফিরে আসছে। আমাদের পরম সৌভাগ্য যে আমার দেশের সেরা ব্যাটসম্যানটা এভাবে ফিরে আসে। কিন্তু সবাই তো এই সৌভাগ্য পাবে না যদি আমার সব প্রোটোকল ঠিক না থাকে। আজকে দেখেন তামিম বোর্ড প্রেসিডেন্ট হয়েই মাঠে অ্যাম্বুলেন্স রাখার চেষ্টা করছিল,
কথা বলছিল। আমি জানি না অ্যাম্বুলেন্সটা আছে কিনা। নিশ্চয়ই থাকলে তো খুব খুশির কথা। কিন্তু একটা অত্যাধুনিক স্ট্রেচার থাকবে না মাঠে? আমরা কেন এই হাতে বহন করা স্ট্রেচার এখনো দেখব? আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার যখন টেস্ট দেখেন বা টি-20 দেখেন, আপনি দেখেন ওদের একটা খেলোয়াড় যখন মাথায় ব্লো হয়, তখন তাকে কি স্ট্রেচারে করে নেওয়া হয়? এই যে ছবিটা দেখেন, এই স্ট্যান্ডার্ডের স্ট্রেচারে করে নেওয়া হয়। এবার হাতের ইনজুরিতেও। কারণ হচ্ছে এই বিশেষ করে হেড ইনজুরিতে আপনি পেশেন্টকে যত ঝাঁকাঝাঁকি কম লাগাইতে পারেন। হাতে করে নিয়ে যাবেন আপনি কাকে? ওয়ারফিল্ড স্ট্রেচার ওটা। ওয়ারফিল্ডে আপনি ইমার্জেন্সিতে দৌড়ায় নিয়ে যাচ্ছেন। এখানে তো আপনার তারে যথেষ্ট মানে একবারে পারলে আপনি তুলার বাক্সে করে নিয়ে যাবেন। যাতেও কোনো রকম নতুন করে রক্তক্ষরণের সম্ভাবনা তৈরি না হয়। মাথার ভিতরে ইন্টারনাল যেন কোনো হেমোরেজ না হয়। কোনো রক্তপাত যেন মস্তিষ্কের ভিতরে না হয়। সেই সতর্কতা সর্বোচ্চ অবলম্বন করতে হবে। কুইকেস্ট টাইমে আপনার স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স থাকবে। আপনি তারে হসপিটালে নিয়ে যাবেন। কি করে মানুষের জীবনরে আপনি খেলার স্তরে নামায় আনেন? মানুষের জীবনরে সে নট আউট ব্যাটসম্যান, সে ক্যাপ্টেন, সে বলছে। আপনি মিরাজরে পাত্তাই দিবেন না। মিরাজ কে কথা বলার? মিরাজের জীবন নিয়ে মিরাজের কথা বলার অধিকার আছে? আমার জীবন নিয়ে আমার কথা বলার অধিকার আছে? আমাদের পৃথিবীতে কেউ কারো জীবন নিয়ে কথা বলার অধিকার নাই একমাত্র স্রষ্টা ছাড়া। বাকি সবার দায়িত্ব হচ্ছে সে যদি তার জীবন নিয়ে কোনো ভুল ডিসিশন নিতে যায়, সবাই মিলে তাকে ঠেকাইতে হবে যে, "তুমি বাবা তোমার জীবন নিয়ে ভুল ডিসিশন নিচ্ছ।" মানে জীবন মরণের যখন প্রশ্ন আসবে, বাকি ক্যারিয়ার-ট্যারিয়ার নিয়ে যা খুশি করুক। মিরাজ যদি কালকে বলে যে, "আমি আরো খারাপ বল করতে চাই, কর না বাবা। কোনো সমস্যা নেই। কিন্তু বাবা তুমি তোমার জীবন নিয়ে ভুল ডিসিশন নিতে পারবা না। তুমি আমাদের ছোট ভাই।" যাই হোক, ছোট ভাই হওয়া, বড় ভাই হওয়া গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার একটা ছেলেকে, আমার বাংলাদেশের যেকোনো মানুষকে, পৃথিবীর যেকোনো মানুষকে আমি মৃত্যু মুখে পাঠাতে পারি না। তার জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি না। কোনোভাবেই এটা করা যাবে না। ফলে আমি একজন ক্রিকেট দর্শক হিসাবে আশা করব বিসিবির সভাপতি নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং নিজে এরকম জীবন মরণ পরিস্থিতি মাঠে ফেস করে আসছেন। ফলে উনি এই ব্যাপারগুলোতে একটু নজর দেবেন। একটা স্ট্যান্ডার্ড স্ট্রেচার, প্রোটোকল সিস্টেমটা আরও শক্তিশালী করা, ইমার্জেন্সিতে যেন আমাদের রেসপন্স আরও কুইক হয়, আরও সুন্দর হয়, আরও সিঙ্ক্রোনাইজড হয়। একটা জিনিস বলি, এই যে মাঠে বসে একটা দৃশ্য আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে বাইজিৎ ভাই মানে ফিজিও ওই সময় কিছু একটা ডাকতেছিল। কি কল করতেছিল? আমরা কেউ জানি না। সে কি অন্য কোনো সাপোর্ট চাচ্ছিল ওখানে যেটা শেষ পর্যন্ত হলো না? ওই বায়েজিদ ভাইয়ের কলের ফলে কিন্তু আর নতুন করে কিছু ঢোকে নাই ওখানে। নতুন কোনো সাপোর্ট ঢোকে নাই। সে ওখানে কি চাচ্ছিল? এটা প্রেসিডেন্ট একটু খোঁজ নেবেন। আমি অনুরোধ করব প্রেসিডেন্টকে যে, "বায়েজিদ তুমি ওখানে কি চাচ্ছিলা যে জিনিসটা তুমি পাও নাই? বায়েজিদ তুমি কি ধারণা করছিলা তার ওই বমি দেখে? কেন তুমি তাকে রেড ফ্ল্যাগ থাকা সত্ত্বেও খেলতে দিলা?" এখন তো আর স্টেপ নেওয়ার কিছু নাই। আমি মনে করি ইনফরমালি হলেও বিসিবি প্রেসিডেন্টের সরাসরি ম্যাচ রেফারিকেও একটু জিজ্ঞেস করা উচিত যে তিনি কেন হস্তক্ষেপ করলেন না? তিনি তো ওখানকার অভিভাবক। দেখেন ম্যাচ রেফারি যদি মনে করেন যে খেলার সমস্ত কিছু ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সব অনুকূলে, শুধুমাত্র জীবনের ঝুঁকি আছে। অনেক সময় হয় না যে বৃষ্টি নাই, ঝড় নাই, কিন্তু ঘন, ঘন বজ্রপাত হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ম্যাচ রেফারি ম্যাচ বন্ধ করে দিবেন। আইসিসি তাকে ওই অধিকার দিয়ে রাখছে যে কোনো খেলোয়াড়ের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম কোনো পরিস্থিতিতে খেলা চালানো যাবে না। আর পৃথিবীর সব ফেডারেশন, সব অ্যাসোসিয়েশন বোঝে যে আগে খেলা না, আগে হচ্ছে জীবন। খেলাটা অনেক পরের ব্যাপার। আগে হচ্ছে জীবন, আগে সবাইকে সুস্থ রাখা। ম্যাচ রেফারি কেন ওই জায়গাটায় হস্তক্ষেপ করেন নাই? কেন তিনি ওই মেডিকেল অফিসারদের ডাকেন নাই? যে এই ছেলেটা বমি করলো আমি দেখলাম। তোমার প্রোটোকল কি বলে আমাকে বলো তো? ও মাঠে থাকতে পারে বমি করার পরে? ম্যাচ রেফারির এই হস্তক্ষেপটা চাওয়া উচিত ছিল। ম্যাচ রেফারি শুধু ওই প্লেয়িং কন্ডিশন অনুযায়ী চললে তার ওই যে সর্বোচ্চ অথরিটি নিয়ে একটা রুমে বসে থাকা এটার আর কোনো অর্থ থাকে না। উনি তো ওনার বিবেচনা, মানবিকতা এগুলোও কাজে লাগাবেন। উনি প্লেয়িং কন্ডিশনে কি লেখা আছে? প্লেয়িং কন্ডিশন আমাকে বলে যে মেডিকেল টিম খেলতে দিলে খেলবে। তারপরে ও মরে মরুক, বাঁচে বাঁচুক। না, আপনি এটা অভিভাবক রে ভাই। এই খেলাটার অভিভাবক বিসিবিও না, খেলাটার অভিভাবক কোনো টিমও না, খেলাটার অভিভাবক আমরাও না। ওখানে একজনই অভিভাবক। সেটা হচ্ছে ম্যাচ রেফারি। ম্যাচ রেফারি সেটা কেন করেন নাই? এটা যদি গুরুতর মনে হয় বিসিবি চাইলে আইসিসিকেও জানাইতে পারে যে ম্যাচ রেফারি একটা করতে ব্যর্থ হয়েছেন। ফলে বিসিবি এই ব্যাপারটা পুনরায় পুরো ব্যাপারটা একটু রিভিউ করবে এই আশাটা আমি করি। আমি একই সঙ্গে বোর্ড সভাপতিকে অনুরোধ করব যে অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টের দিকেও একটু চোখ দেবেন। যেমন আমাদের অত্যাধুনিক স্ট্রেচার দরকার, সেরকম আজকাল
সব বোর্ডের কাছে, সব ফেডারেশনের কাছে, সব টিমের কাছে এএডি বলে একটা মেশিন থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ৪টা এএডি মেশিন আছে। এটা একটা প্রাণ রক্ষাকারী মেশিন। বিশেষ করে অ্যাথলেটদের জন্য এটা খুব লাগে। কারণ মাঠে হার্ট অ্যাটাকের ঘটনা খুব বেশি ঘটে। আপনারা দেখছেন যে বহু ফুটবলার থেকে শুরু করে আমাদের তামিম ইকবাল পর্যন্ত মাঠে হার্ট অ্যাটাক করছে। এটা ইমার্জেন্সি সিচুয়েশন সামলানোর জন্য এএডি মেশিনটা খুব দরকার হয়। এই মেশিনটা আমাদের যে ৪টা আছে, আমি যতদূর জানলাম আমাদের ৪টা মেশিনই এখন ডিসফাংশন অবস্থায় আছে, কাজ করে না। এই জিনিসগুলো আমি জানি না গত মাস ২ কোনো পরিবর্তন আসছে কিনা পরিস্থিতিতে। যদি কাজ না করে এগুলোকে সক্রিয় করা। একই সঙ্গে রেস্কিউ টিমটাকে আরও সুন্দর করা, আরও অ্যাক্টিভ করা। তারা যেন এরকম যুক্তি না খোঁজেন, ঝুঁকি নেওয়ার যুক্তি না খোঁজেন। তারা বরং বেশি কনজারভেটিভ হন যেন। এই যে মানুষের প্রাণ বাঁচানোর প্রক্রিয়া এখানে সবসময় কনজারভেটিভ হতে হয়। এটা ঝুঁকি নেওয়ার জায়গা না। ঝুঁকি নেওয়ার জায়গা পৃথিবীতে বহু আছে। বল একটা হাফ ভলি করে ঝুঁকি নেওয়া যায়। একটা বাড়তি ফ্লাইট দিয়ে ঝুঁকি নেওয়া যায়। মানুষের প্রাণটা নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। যাই হোক, আমি যে ব্যাখ্যাগুলো দিছি এগুলোও ঠিক না হতে পারে। কিন্তু বিসিবি তার মতো করে যেন এটা রিভিউ করে। তাহলেই আমরা খুশি হব। সবাই ভালো থাকবেন।